আমার মা আমার বাবাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল। আমার বয়স তখন ৪৫ বছর। এই বয়সে তিনি এই কাজ করবেন, বিষয়টি একদম কল্পনারও বাইরে ছিল। সবচেয়ে জঘন্য ব্যাপার ছিল, আম্মা যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর বয়স। বয়সের এত ফারাক হয় মহিলাকে, সে ছেলে কেন বিয়ে করেছিল সে সময় আমি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবো না। কারণ আম্মার কোনো নিজস্ব সম্পত্তি ছিল না। আম্মার এই কাণ্ডতে আমার বড় আপার সংসারে টানাপোড়েন পড়ে। আমার আব্বা একদম ভেঙে পড়ে, আর আমার অবস্থা নাই বা বললাম। আমার সদ্য ঠিক হওয়া বিয়েটা ভেঙে যায়। সব মিলিয়ে আমি এবং আমার পরিবারের বাকি সদস্য একদম ভেঙে পড়ি। মাকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করি, তুমি যা করেছো এটা ভুল। তবে মা সেটা মানতে নারাজ। তার ভাষ্যমতে তার মনের মিল এখানে হয়েছে, সে এখানেই সুখে আছে। সে খুশি হবে যদি আমরা তাকে বিরক্ত না করি। টানা ১ মাস বুঝিয়ে লাভ হলো না। আমার নাছোড়বান্দা মা আমাদের থেকে তার সুখকেই প্রাধান্য দিল। এত বছর সংসারে মায়ের কোনো কিছু খারাপ আমাদের চোখে পড়েনি। মায়ের চরিত্র, আচার আচরণ, ব্যবহার সবকিছুই উত্তম থেকে উত্তম বলা যায়। তবে সেই মা হুট করে কেন এমন সিদ্ধান্ত নিল সেটাই আমি বুঝতে পারিনি। ১ মাস বোঝানোর পর আমরা যখন ক্লান্ত, তখন মায়ের আশা আমরা ছেড়েই দিয়েছি। আমার বোনের একটা মেয়ে সন্তান আছে, তার শ্বশুরবাড়িতে সে একমাত্র ছেলের বউ। আমার মায়ের এসব কাণ্ড কারখানায় তারাও আমার বোনকে খোঁচা দিতে লাগলো। আমার বোনও বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসলো। দুলাভাই এরপর যদিও এসেছিল ২ বার নিতে, তবে আপা আর যায়নি। এরপর আপার যেন কি হলো, একদম চুপ হয়ে গেল। একদিন হুট করে আপার হার্ট অ্যাটাক হলো, আর আপা একদম ঘরে পড়ে গেল। তখন আপার ৩ বছরের মেয়ে দেখাশোনার দায়িত্ব পড়ে গেল আমার উপর। আমি আর বাবা মিলেই আপাকে আর তার সন্তানকে আগলে রেখেছি। আপার এই অবস্থা সম্পর্কে মাকে কল করে অভিহিত করেছিলাম। মা আসেনি। সে চায় না এখানে এসে তার জীবনে কোনো জটিলতা বাড়াক। সে চায় শান্তি। একদম কড়া করে বলে দিয়েছিল, আমার মৃত্যু হলেও যেন আমরা কখনো তার সাথে যোগাযোগ না করি। সে আমাদের মরার মুখও দেখতে আসবে না। আমাদের প্রতি কিসের এত ক্ষোভ ছিল আজও জানতে পারলাম না। মায়ের এই কথাগুলো আমার নিকট পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতোই ছিল। কারণ আমার মা আমাদের জন্য সারাটা জীবন খেটেছে, আর এই মা একটা ছেলের জন্য বদলে যাবে, এটা মানা ভীষণ কঠিন থেকে কঠিনতর ছিল। বিভীষিকা আমাকে ঘিরে ধরে খুব লেখাচ্ছে যেন এসব দেখার পরে। এরপর আরো 1টা মাস কাটে। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপার চিকিৎসা চলছে। বাবা কিছুটা ভেঙে পড়লেও সবটা মানিয়ে নিয়েছিল। আমার ক্ষেত্রেও তাই। সময় আরো কিছুদিন কাটলো। একদিন খবর আসলো মায়ের কাটা লাশ পাওয়া গেছে। কাটা লাশ বলতে শুধু মুন্ডুটা পাওয়া গেছে। যতই হোক, মা তো। সব অভিমান ভুলে মাকে দেখতে গেলাম। মায়ের কাটা মাথায় কেবল সুচ বসানো ছিল। মনে হয়েছিল কেউ হয়তো মাকে কালো জাদু করে হত্যা করেছে। মা তার বর্তমান স্বামীর বাসায় মার্ডার হয়। তার বর্তমান স্বামীও আত্মহনন করেছিল। একসাথে তাদের উদ্ধার করা হয়। তবে মায়ের বডিটা আর পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল মাকে মেরে হয়তো তার বর্তমান স্বামী আত্মহনন করেছে। এটা কেবল ধারণাই ছিল, সত্যিটা এখনো প্রকাশ পায়নি। এরপর কেটে গেল দীর্ঘ বছর। বাবা মারা গেল। আপাও সুস্থ হয়ে দুলাভাইয়ের সাথে দেশের বাইরে সেটেল হলো। আর আমি এদেশে একলা হয়ে পড়লাম। সবার জীবন সুন্দর হলেও আমার জীবনটা বিভীষিকার আধার থেকে বের হয়নি। যখন কেউ আমার এসব অতীত জানে, তখন কেউ আমার সাথে থাকে না। একটা সময় বুঝতে পারি আমি সবার সাথে মেশার যোগ্য না, তাই নিজেকে গুটিয়ে ফেলি। আস্তে আস্তে একা করে ফেলি। আর এই একাকিত্ব আমাকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি না। আমার একটু শান্তির ঘুম দরকার। আমার জীবনে শান্তি দরকার। আমার শরীরে অশান্তি ছড়িয়ে পড়েছে, এটা নির্মূল করা দরকার। ডাক্তার, আমাকে শান্তির ওষুধ দিন। ডাক্তার যুক্তি সামনে থাকা রোগীর কথা শুনে একদম চুপসে গেল। এমন ভয়ঙ্কর অতীত কারো হতে পারে, থাকতে পারে, সেটা সে বিশ্বাস করতে পারছে না। সামনে থাকা মেয়েটাকে দেখে মনে হচ্ছে তা যে এটা হচ্ছে একটা মিথ্যা কথা। অপরূপ সুন্দরী একটা মেয়ে। কোনো বিশেষণের বাস্তবতা যদি থাকে তাহলে এই মেয়ের ক্ষেত্রে নির্দ্বিধায় প্রয়োগ করা যাবে। যুক্তি এবার তার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম যেন কি? উত্তর আসলো, তামান্না। আপনার বয়স কত? ৩৫। যুক্তি তামান্নাকে 2বার নাম জিজ্ঞাসা করেছে। একবার জিজ্ঞেস করেছিল সে চেম্বারে ঢোকার পরপরই, এবং সেই নামটার প্রেসক্রিপশনে লিখেছিল সে সাথে বয়সটাও। এরপর তার ঘটনা শোনার পর পুনরায় জিজ্ঞাসা করে এটাই যাচাই করতেছিল যে সজ্ঞানে সে এগুলো বলছে কিনা, নাকি তার হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু তামান্নার সাথে সে কথা বলে বুঝতে পারলো যে সে সত্যি কথা বলছে। যুক্তি আবারও প্রশ্ন করলো, কোথায় থাকেন এখন? আর যে ঘটনাটা বললেন কত বছর আগের? তামান্না হালকা হেসে বলল, খুব বেশি না, 15 বছর আগের। যুক্তি বুঝতেছে না কোথায় থেকে কি করবে। এমন রোগী তার কাছে প্রথম। চিকিৎসাবিদ্যায় সে বেশি দিন পা রাখেনি। বছর 2 হবে। এর মধ্যে অনেক ধরনের রোগীর সাথে সম্মুখীন হয়েছে সে, কিন্তু তামান্নার মতো এমন রোগীকে সে ফেস করেনি। তাই কিছুটা দ্বিধান্বিত হয়ে তামান্নাকে বলল, আপনার সমস্যাটা অনেক জটিল, কাউন্সিলিং দরকার। আপনার চিকিৎসার সুবিধার্থে
আমার একজন সিনিয়র স্যার অনুভূমিক প্রান্তর কাছে আপনাকে রেফার করলাম। ওনার অ্যাড্রেস সহ সকল কিছু আমি লিখে দিলাম। রাতে কল দিয়ে আমি স্যারকে জানিয়ে দিব কাল সকাল 10টায় আপনি ওনার চেম্বারে চলে যাবেন। তামান্না মাথা নাড়লো। এরপরে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সরাসরি চেম্বার ছেড়ে চলে গেল। তামান্নার যুক্তির শেষ রোগী ছিল, তাই বেশ সময় নিয়ে সে তামান্নার সাথে কথা বলতে পেরেছে। না হয় অন্য রোগীর চাপে এত সময় নিয়ে কথা বলার সুযোগ ছিল না। তামান্না চলে যাওয়ার পর সে সব গুছিয়ে চেম্বার থেকে বের হয়ে সরাসরি গাড়িতে উঠল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়িতে বসে সে বারবার তামান্নার কথা ভাবছে। একজন মহিলার হুট করে পরিবর্তন হয়ে বিয়ে করাটা কেমন একটা অস্বাভাবিক না? তবে কেন ওই ছেলেটা মহিলাকে বিয়ে করলো? এতে ছেলেটার স্বার্থ কি ছিল? কারণ তামান্নার মায়ের নিজস্ব তো কোনো সম্পত্তি ছিল না। তারপরও ভালোবাসা নামক শব্দের জন্য বিষয়টি মেনে নিলেও পরবর্তী বিষয়টির অঙ্ক কষা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন কেন সেই ছেলেটা আত্মহনন করলো? তামান্নার মায়ের বডিটা তাহলে কোথায়? অনেক প্রশ্নই যাচ্ছে তার মনে। তবে এটা ভুলে গেলে চলবে না, সে একজন ডাক্তার। ইনভেস্টমেন্ট করা তার দায়িত্ব না। মাথা থেকে বিষয়টা ঝাড়তে চাইলেও সে যেন ঝাড়তে পারছিল না। গাড়ির হালকা বেঁকে যুক্তির ঘোর কাটলো। ড্রাইভার যুক্তিকে বলে উঠলো, ম্যাডাম বাসায় চলে এসেছি। যুক্তি সকল চিন্তা বাদ দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করেই তার বাসার একটা করে নজর এলো, আর সাথে সাথে চমকে উঠলো। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনলেন, গল্পটি ছিল শারমিন আঁচল নিপা আপুর লেখা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী পর্বটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। এসব বাস্তবতা থেকে আমরা একটা জিনিস বলতে পারি, একটা মানুষ যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে মানুষকে নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ মানুষের মন হচ্ছে একদম ঋতুর মতো, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোনো মানুষের জন্য তাদের মধ্যে ভালোবাসা জন্মাতে পারে, আবার যে কোনো মানুষের জন্য তাদের মনে ঘৃণা জন্মাতে পারে। এই কারণে মানুষকে সবসময় একরকম ভাবে বিবেচনা করা ঠিক নয়।